জি ভিউয়ার আসসালামু আলাইকুম। আমরা আবার শুরু থেকেই শুরু করছি। আমাদের একটু পাওয়ার ডিসরাপশন ছিল, ইন্টারনেট ডিসরাপশন থাকাতে আমরা মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম জনাব আরাফাত মাহমুদের সাথে। আমি খুব সংক্ষেপে শেষ করব, যেহেতু আমাদের প্রায় 20-25 মিনিট চলে গেছে। তো আমি আরাফাত মাহমুদ, আপনার পরিচয়টা শুরুতেই আপনি দেন। আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন, আপনার শিক্ষা এবং পারিবারিক ইন্ট্রোডাকশনটা দিয়ে আপনি শুরু করুন। আমার নাম আরাফাত মাহমুদ। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমি এর আগে আইডিএফসি ফাইন্যান্স নামক বাংলাদেশের একটা লিডিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এ ছিলাম। তো আমার পড়াশোনা হচ্ছে ধর্মপুর এডুকেশন স্টেটে। আমি এসএসসি 2002 ব্যাচ। এরপরে আমি আহ আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ, ওখান থেকে আমি আমার এইচএসসি দিই। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স থেকে আমার গ্রাজুয়েশন শেষ করি এবং পরবর্তীতে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট থেকে এমবিএ সম্পন্ন করি। এটা হচ্ছে আমার বেসিক ইন্ট্রোডাকশন। আর ওই যে ব্যাপারটা আমাদের পারিবারিক কথা বলতে বলতে আসলে সেটা পারিবারিক ব্যাপার তো কিছু না, সেটা হচ্ছে আমাদের যে স্কুলটা, যে স্কুলের ছাত্র হিসেবে আজকে আমি এখানে এসেছি বা কথা বলার জন্য, যাই বলি না কেন। তো সেই স্কুলের আহ প্রতিষ্ঠার সাথে আমাদের পরিবারও জড়িত, বা আমার দাদা, আমাদের পূর্বপুরুষরা, দাদা না শুধু দাদার ভাইরা বা এবং আমাদের গ্রামের আরো অনেক অনেক স্বনামধন্য পরিবার যারা সে তৎকালীন সময়ে স্কুল প্রতিষ্ঠার জন্য অনেক বেশি মরিয়া ছিলেন আর কি, সবাই মিলে। যদি আমার দাদা, হ্যাঁ, উনি লিড রোলে ছিলেন এবং স্কুলের যে জায়গাগুলো সেগুলো আমাদের পারিবারিক সম্পত্তি ছিল, ডোনেশন করা হয়েছে। তো এইভাবে স্কুলটা গড়ে ওঠে এলাকার আহ, অনেক অনেক বিদ্যোৎসাহী এবং আন্তরিক লোকজনের প্রচেষ্টায়। আর আমার একটু আগে যেটা বলছিলেন যে আমি সেইটার জন্য গর্ববোধ করি কিনা, হ্যাঁ, অবশ্যই গর্ববোধ করি, আমার ভালো লাগে। তবে একই সাথে এটাও বলবো যে হ্যাঁ, সেটা আমাদের দায়িত্ব ছিল। কারণ সেই সময়ে আর কি, যে ব্রিটিশ পিরিয়ডের পর পর বা পাকিস্তান পিরিয়ড শুরু থেকে বা বা 8-10 বছর গেছে, ওরকম একটা 10-12 বছর পর আর কি পাকিস্তান থেকে শুরু হওয়া। তো সেই সময়ে আসলে একটা ওইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে স্কুল গড়ে তোলার মতো যে ধরনের প্রিভিলেজ পিপল দরকার, এখানে আন্তরিকতা বলি, অর্থবিত্ত বলি, সেখানে পারমিশন সংক্রান্ত বিভিন্ন কানেকশন এর কথা বলি, সবকিছু মিলে প্রিভিলেজ পরিবারগুলো যদি এগিয়ে না আসতো তাহলে তো সেটা হতো না, এবং সেটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ মানুষ সামাজিক জীব, মানুষের শুধু নিজের কাজ না, তার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে। তো সেটা তারা পালন করেছেন, আমি মনে করি সেটার জন্য আমার ভালো লাগে, গর্বিত বলা যায়। বাট সেটা নিয়ে আমি মনে করি যে খুব বেশি ব্র্যাগিং করারও কিছু নেই। এটা হচ্ছে fact। জি, আমি বর্তমানে আমি 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 ডিরেক্টলি আপনার বেশি সময় নিব না, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। আমার কিছু কিছু জিনিস জানার বিষয় আছে যে আমরা আপনি ধর্মপুর স্কুলে পড়েছেন, এটা নিয়ে আপনার কি গর্ববোধ হয়, বা আপনি কি কখনো নিজেকে আন্ডারমাইন্ড ফিল করেন যে আমি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, বা এরকম কোনো কিছু আপনার মনে হয় কিনা? বা প্রজন্মের জন্য এইটা হচ্ছে একটা কনফিডেন্স বিল্ডিং এর জন্য, যারা মনে করো আমরা গ্রামের স্কুলে পড়েছি, জেলা শহরের স্কুলে পড়েছি, ঢাকায় পড়তে পারিনি, এইটা নিয়ে আপনার কোনো, আপনার ভেতরে কোনো ধরনের কোনো ডিসগ্রেস ফিল হয় কিনা বা আন্ডারমাইন্ড ফিল করেন কিনা? প্রথমত এটা তো একেবারেই না, এটা হচ্ছে যে বরঞ্চ আমি আহ এটার জন্য আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ হচ্ছে আমি ধরেন ধর্ম স্কুলে পড়ার কারণে আমি জীবনে যে এই ব্যাপারগুলো এনজয় করতে পেরেছি। শুধু পড়াশোনাই তো সবকিছু না মানুষের জীবনে। আমার যে ধরনের স্মৃতি জমা হয়েছে আমার জীবনে, যে ধরনের এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে আমি গিয়েছি, তো সেটা আসলেই আমি বলবো যে সেটা আমি আজকে আহ, একটা অনেক স্বনামধন্য স্কুলে পড়লো সেটা আমার সম্ভব ছিল না। কারণ গ্রামের একটা পরিবেশ, যেখানে আমি বড় হয়েছি, আমি পুকুরে গোসল করছি, আমার আব্বার এয়ার গান ছিল, আমি তখন শিকারে বের হয়ে যেতাম স্কুলের টাইম বাদ দিয়ে। আমি আহ, মাছ ধরতাম, প্রচুর মাছ ধরার খুব নেশা ছিল। বিভিন্ন রকম মাছ ধরতাম, বিভিন্ন উপায়ে মাছ ধরতাম। আবার আমার বাবার ওই যে হুইল বড়শি যেগুলো, ওগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, ওনার শখ ছিল, আমি ওনার সাথে চলে যেতাম। তো খেলাধুলার ব্যাপার তো ছিলই, কারণ আমাদের বাসা থেকে আমার বাবা মা যেটা
ডিমান্ড ছিল যে পড়াশোনাটা ঠিক রেখে তুমি সবই করো, শুধু দুইটা জিনিস ঠিক রাখতে হবে, পড়াশোনা আর চরিত্র। এর বাইরে আর কোনো কিছু তোমার জন্য নিষেধ নাই। হ্যাঁ, তা আমি বলবো যে, তো আমার মাথায় ছিল ওকে স্কুল হলে আমার এই বেঞ্চমার্ক রাখতে হবে রেজাল্ট, আর এর বাইরে আমি আমার সমস্ত সময় আমি আমার কি বলা যায় যে খেলাধুলা শিকার করা, বাচ্চারা এইসব নিয়ে কাটিয়ে দিতাম। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে ওই বয়সে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি রঙিন। হ্যাঁ, যেটা আসলে শহরে থাকলে বা আমি কি বলবো, শহরের ব্যাপারটা আমি বলছি না এখানে, মানে এখানে কোনোটাই আলাদা করে গ্লোরিফাই করার কিছু নেই, আবার ডিমিং করারও কিছু নেই, বাট আমি বলছি যে ওই এক্সপিরিয়েন্সটা আসলে সম্ভব না আর কি। হ্যাঁ, এই ধরনের রঙিন এক্সপিরিয়েন্স। আর স্কুলের ব্যাপারে হচ্ছে যে আমি তো আসলে অন্য স্কুলেও পড়েছি, আমি তো কম্পেয়ার করতে পারি যে আমার কোন সময়টা বেশি ভালো গিয়েছে। তো আহ, একটা সময় মানুষের আসলে মানুষ তো ধরেন এর রেজাল্টটা ইম্পর্টেন্ট, অথবা আমি বলবো যে হ্যাঁ আমি আজকে যেখানেই পড়তাম সেখান থেকেই আমি, হ্যাঁ একটা জায়গায় গিয়ে আমার ক্যারিয়ার চুজ করতে হতো, একটা জায়গায় গিয়ে আমাকে সেটেল হতে হতো, এভরিথিং অলরাইট। কিন্তু আহ, ওই যে আমার এক্সপেরিয়েন্সটা, মানে যেই আমি যেটা বললাম যে আমার যে এখানে কালারফুল শৈশব কৈশোর, এটা আসলে ওই ওখানে না থাকলে, ওখানে না পড়লে এটা সম্ভব ছিল না। আমি তো আমার বাবা যেহেতু বৌদ্ধিক চাকরি ছিলেন, আহ, আমি বিভিন্ন স্কুলে পড়েছি। আমি আমার কলেজ পর্যন্ত আমার ইনস্টিটিউশন সম্ভবত 6টা। ইভেন আমি ফেনীতেও যখন আসি, আমি ধর্মপুর এডুকেশন স্টেটে পড়ার আগেও আমি আসলে পাইলট হাই স্কুলে পড়েছি ক্লাস 6-7। এবং বেসিক্যালি পাইলট হাই স্কুলে পড়লেও আমি কিন্তু তখন দুই জায়গাতে পরীক্ষা দিতাম, ধর্মপুর স্টেটও পরীক্ষা দিতাম, পাইলটও পরীক্ষা দিতাম। ফরচুনেটলি ওখানে কোইনসাইড করতো না, টাইমিং দেখা গেলো এখানে সকাল হলে ওখানে দুপুর হচ্ছে, অথবা কোথাও আমি কম্প্রোমাইজ করতাম, 2 ঘন্টা পরীক্ষা শেষ করতাম। তো এটা ছিল একটা ইন্টারেস্টিং কারণে, সেটা পলিটিক্যাল, সেটা কোনো দলের প্রতি বায়াসনেস থেকে বলছি না, পলিটিক্যাল বলতে বলছি সেই সময়কার জয়নাল হাজারী বলে একজন ফেনীতে ছিলেন নেতা, মানে তৎকালীন সরকারের হোয়াটএভার তিনি ছিলেন। তার সময় এটা সিয়ারিং বাহিনী বলে একটা বাহিনীও ছিল সেখানে। তো সেই সময় ফেনীর আসলে একটু ইয়াং জেনারেশনের জন্য বাবা মারা অনেক বেশি কনসার্ন ছিলেন আর কি। হ্যাঁ, এই এই বাহিনী বা আজাদের বিভিন্ন কর্মকাণ্ড। তো তো এইসব ক্ষেত্রে যেটা হয় আর কি, বাবা মা একটু কনজারভেটিভ হয়ে যান, এই জন্য আমাকে পাইলট হাই স্কুলে ফাইনালি কন্টিনিউ না করিয়ে ক্লাস 7-এর শেষ দিক থেকে আমি মোটামুটি ফুল টাইম ধর্মপুর এডুকেশন স্টেট স্টুডেন্টই হয়ে গেছি। সেখান থেকে আমি এসএসসি পর্যন্ত পাশ করেছি। আর এখানে আরেকটা ব্যাপার ছিল, টিচারদের যে ভালোবাসা আমি পেয়েছি আর কি। আমি যদিও ডে শিফটে ছিলাম, মর্নিং শিফটে টিচার যাবো, তাদের কাছ থেকে আমি অনেক স্নেহ পেয়েছি। আমি আমি ছিলাম সায়েন্সে, কিন্তু কমার্স আর সব সব টিচারদের কাছ থেকে আমি যথেষ্ট স্নেহ পেয়েছি। তো যেটা আমি মানে যেটা আমি বলবো যে এটা ইন্সপায়ারিং, এটা অনেক ইন্সপায়ারিং আমার আমার কাছে, যে ওকে আমি আমি ঠিক আছে, আমি ভালো করছি, আমি তো সেই রিটার্নটাও পাচ্ছি না, সবার কাছ থেকে আমি স্নেহ পাচ্ছি, আমি ভালো ভালো কথা শুনছি। তো এটাও এক ধরনের মোটিভেশন আমি বলবো। হোয়াট এভার, আমি অনেক কথা বললাম, বাট এই এটার ব্যাপারটা হচ্ছে আসলে ওই এক্সপেরিয়েন্সটা, যেটা প্রফিটে বললেন যে আমি গ্রামের স্কুলে ওখানে পড়েছি বলে আমার কোনো ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি আছে কিনা, তো প্রশ্নই আসে না। বরঞ্চ এটা তো আমার জন্য এক ধরনের সুপেরিয়রিটি যে একজন একটা টপ ক্লাস ইনস্টিটিউশনে টপ মানে টপ র্যাঙ্ক টিচারদের আন্ডারে বা টিচারদের অবজারভেশনে থেকে টিচারদের টিচিং নিয়ে যে জায়গাটায় এসেছে, আমি আমার আহ, আমি যেটা বললাম যে একটা আমি গ্রামের স্কুলে থেকে সেখানে পড়াশোনা করেও আমি তাদের সাথেই সব জায়গায় ইকুয়ালি ফাইট করেছি, আপনার এবং আমার আপনার যেটা ঠিক আ- আপনি তো যে স্কুলে পড়েছেন সেই স্কুলে আহ, এই, আপনি যখন ক্লাস 6 থেকে স্টার্ট করেছেন মাধ্যমিক স্কুলে, মানে প্রত্যেক আমি কিন্তু আপনার থেকে আরো 10-12 বছর আগের প্রজন্ম আমার। আমরা আসলে কখনো কেউ যে একটা স্বপ্ন দেখাবে বা পড়ালেখা করে কি হওয়া যায় বা ক্যারিয়ার পাথ বা ডাইভার্সিফাইড ক্যারিয়ার, এগুলো সম্পর্কে তখন আসলে খুব একটা কেউ বলার ছিল না। তা আপনি কি এরকম কোনো কারো ইন্সপাইরেশন বা কেউ কি আপনাকে এরকম গাইড করেছে যে আসলে গাইডেন্সটা দরকার কিনা?
জীবনে বা আপনি পেয়েছেন কিনা? গাইডেন্সটা দরকার বলতে এখানে আমার এটা হচ্ছে কি, আসলে আমি আমার আমার এন্ডে বলছি, সবার বাস্তবতা তো এক না। হ্যাঁ, ধরেন আসলে এটাও তো আমাকে মানতে হবে যে আমি আমার যে ফ্রেন্ডটা, আমি সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে 10টা পর্যন্ত পড়ার টেবিলে বসে তারপর খেলাধুলা করে তারপর স্কুলে আসতাম। আবার আমার আরেকটা ফ্রেন্ড হয়তো দেখা যাচ্ছে যে সে সকালে ঘুম থেকে উঠে তার ধান খেতে চলে গেছে কাজ করতে। আরেকটা ফ্রেন্ড দোকানে চলে গেছে বাবাকে হেল্প করতে, তারপর সেখান থেকে স্কুলে এসেছে। আমাদের দুইজনের বাস্তবতা কখনো আসলে এক না, এটা এই জিনিসটা আমাকে আসলে রেকগনাইজ করতে হবে। তো এই ক্ষেত্রে আহ, এই জিনিসটা আমি পরে আরেকটু বলবো, বাট এখন যেটা বলতে চাচ্ছি আমি যে আমার পরিবারের ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট কেন বলবো, যে যেমন ধরেন আমার বাবা মা যে ব্যাপারটা ছিল আমার পড়াশোনা বা আমাদের ভাই বোনদের পড়াশোনার ব্যাপারে, যে তোমরা সবকিছুই করো, কোনো সমস্যা নেই, কিন্তু পড়াশোনার ক্যারেক্টার যেটা বললাম, যে এগুলা ঠিক রেখে তোমরা সবকিছুই করো, খেলাধুলা করো, যা ইচ্ছা করো, কিন্তু এগুলা ঠিক রাখতে হবে। আবার এগুলা শুধু মুখে বলা না, এগুলা কাজেও বোঝানো। যেমন ধরেন আমি একটা 10 টাকা দামে যদি খেলনা কিনতে চাই, তো বাবা আমার বাবার যদি ধরেন কথার কথা যে তখন সেটা উনি ধরেন পকেটে টাকা নেই, সহজ কথা, এখন উনি তো সেটা দিতে চাইতেন না, বা বলতেন যে না এটা দরকার নাই, কিনা দরকার নাই, ও তোমার সাথে দিতে হবে, বা কথার কথা আর কি, বা প্রয়োজন নেই এই সেই। কিন্তু একই সময় আমার যদি পড়াশোনা সংক্রান্ত একটা 100 টাকার জিনিসের প্রয়োজন হয়, আমি প্রয়োজনে ধার করেও সেটা কিনে দিতে। তো এই জিনিসটা তো মানুষের সাবকনশিয়াস মাইন্ডে চলে আসে যে হ্যাঁ ওনারা পড়াশোনার ব্যাপারটাকে কতটা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমি বুঝতে পারতাম। হ্যাঁ, তো এটা এক ধরনের, তো এটাও বুঝতে পারতাম যে হ্যাঁ তাহলে বাবা মার সাথে, বাবা মা মানে ওনাদের আহ, কি বলা যায়, যে ওনাদের কাছে ভালো থাকা যাওয়া বা হোয়াট এভার, বা যে আমি নিজে যা চাই, খেলতে চাই, শিকার করতে চাই, বা মাছ ধরতে চাই, হোয়াট এভার আমি করতে চাই, যাই করতে চাই আমার ওই বয়সে, সেটা করতে হলে আমাকে ওই জায়গাটা ঠিক রাখতে হবে। ওই জায়গাটা ঠিক থাকলে ওনারাও ঠিক। এটা একটা সাইকোলজিক্যাল ডেফিনেটলি থাকে। আরেকটা হচ্ছে যে আপনার আরেকটা সরাসরি না বলবো, যেটা ইনজেক্ট বা কি বলা যায়, এটা একটা ফ্যামিলি ফিলোসফি থাকে না, তো ফ্যামিলি ফিলোসফিতে যেটা ছিল যে হ্যাঁ মানে পড়াশোনাটা হচ্ছে আমার নিজের, মানে এমন একটা জিনিস যেটা আমার নিজের, আমার আইডেন্টিটি তৈরি করবে। আর আমাদের সময়ে তো আজকের দিনের দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি বলবো যে এখন আপনি আসলে অনেক যে কোনো স্কিল দিয়েই অনেক দূর যেতে পারবেন। হ্যাঁ, এটা এটা ভালো, ডেফিনেটলি ভালো, ওয়ার্ল্ড ইজ ওপেন, আপনার কাছে ইন্টারনেট আছে। হ্যাঁ, আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, আপনি মানে আপনার জন্য আপনি এখন যে কোনো স্কিল দিয়ে আসলে মানে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। কিন্তু ওই সময়টা যদি আপনি চিন্তা করেন, আমরাও ওই সময়টা হয়তো সেই দিকে ছিলাম। আসলে আপনার হাতে কিন্তু খুব বেশি অপশন নেই আপনাকে জীবনে, আপনি যদি জীবনে নিজের আইডেন্টিটি তৈরি করতে চান, আপনি যদি ইভেন শুধু সেলফিশ মোটিভ থেকে না, আপনি নিজে চান যে আপনি নিজে হয়তো সোসাইটির জন্য কোনো গ্রেটার গুড কাজ করবেন। মানে গ্রেটার গুড কেন বলছি, ধরেন পৃথিবীতে শুধু গুড বলে কিছু হয় না। হ্যাঁ, আপনি আপনি এখন যদি চিন্তা করেন যে মেট্রো রেল সবার জন্য ভালো, মেট্রো রেল ভালো কিনা সবাই আমরা এক বাক্যে বলবো যে হ্যাঁ ভালো। আসলে মেট্রো রেল তো সবার জন্য ভালো না, 90% লোকের জন্য হয়তো ভালো। কারণ 10% লোক যারা হয়তো মেট্রো রেল হওয়ার কারণে তাদের তাদের বাস ব্যবসা চলছে না, সিএনজি ব্যবসা চলছে না, অথবা তাদের সেইখানে হয়তো যে লোকটা ছিল বাচ্চা স্কুল বলে, সেখানে সে বাচ্চা স্কুল দেখে তার বাসা ভাড়া যা ছিল এখন মেট্রো রেলের কারণে 1.5 গুণ হয়ে গেছে। তো তার তো মেট্রো রেল কোনো কাজে আসছে না, তার তো শুধু স্কুলটা দরকার ছিল ওখানে, সেজন্য সে থাকতো। তো বাট এই আলটিমেটলি 90% লোকের ভালো হচ্ছে, 10% লোকের হয়তো ভালো হচ্ছে না। কিন্তু যেহেতু এটা গ্রেটার গুড, এটাকে আমরা তাহলে সবাই এক বাক্যে ভালো বলছি। তো এই ধরনের সোসাইটিতে আপনি যদি ইম্প্যাক্ট করা কিছু, মানে ব্যাপারটা হচ্ছে দেখানোর ব্যাপার না, আপনি যদি আসলেই সোসাইটির জন্য ম্যাক্রো ম্যাক্রো এনভায়রনমেন্টে কিছু করতে চান, তো সেই ক্ষেত্রেও আসলে তখনকার কনটেক্সটে আইদার আপনাকে পড়াশোনা করতে হবে অথবা আপনাকে রিচ হতে হবে, এই দুইটা ছাড়া আসলে কোনো ওয়ে ছিল না। এটা আসলে ওই বয়সে যদিও ব্যাপারটা এইভাবে বুঝতাম না, কিন্তু এতটুকু আহ, পারিবারিক কালচার থেকে বুঝতাম যে পড়াশোনাটা করা লাগবে। আচ্ছা, হ্যাঁ, আমরা সেটা আপনি এবার অন্য জায়গায় এবার একটু আপনার পারিবারিক প্রসঙ্গে, যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেন। আপনার ছেলে মেয়ে কয়জন, বা আপনার ব্যক্তিগত মানে পারিবারিক জীবনটা যদি বলেন।
পারিবারিক জীবন তো এই যে আমি আমার তো বাবা তোকে চিনি, আমি, মা আছেন, আর আমার ওয়াইফ, উনি ডাক্তার। উনি বর্তমানে বাংলাদেশ মেডিকেলে আছেন গাইনোকোলজি বিভাগে, গাইনোকোলজি আপনার নার্সিং। আপনার ওয়াইফ ডাক্তার, গাইনোকোলজির ডাক্তার? জি জি। আর আমার বর্তমানে এক বাচ্চা, আমার মেয়ে। আচ্ছা তো, আচ্ছা। আহ, আচ্ছা, আপনার আব্বা করছি, কিন্তু খুবই চলছে। স্বনামধন্য লোক আমাদের এলাকার। তো আপনার ফাদার সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান, একটু যদি সংক্ষেপে বলেন যে আপনি ওনার একজন গর্বিত সন্তান। আপনার আব্বাও কিন্তু সর্বজন শ্রদ্ধেয়। আপনি কার ছেলে এইটা আসলে, হয়তো আপনি পড়াশোনা করে শহরে চলে এসেছেন, কিন্তু এলাকায় কিন্তু আপনাকে অনেকে চেনে অনেকে চেনে না, কিন্তু বাট আপনার বাবাকে কিন্তু সবাই চেনে। তো অতএব আপনার বাবার সম্পর্কে যদি আপনি কিছু বলেন বা রিলেট করেন। বাবা সম্পর্কে, এখন বাবা তো আসলে বেঁচে নেই, উনি তো আসলে আমার একটা ইমোশনাল জায়গা। তো মানুষের সবারই তো শৈশবের হিরো থাকে তার বাবা, সবার অলমোস্ট সবার। তো তো আমার বাবা আসলে সেরকমই ছিলেন, এবং আমি যেটা বললাম আপনাকে যে বাবা, আহ, আমার উনি আমার এসএসসি পর্যন্ত আসলে বেঁচে ছিলেন না। সেটা আরেকটা গল্প, একটু পরে আমি তো করবো তো। কিন্তু আমার জীবনে পড়াশোনা বলেন, ক্যারিয়ার বলেন, যা কিছুই আর কি অর্জন যদি বিবেচনা করা হয়, তো প্রত্যেকটা সময় আমি আসলে আমার বাবাকে খুব মিস করেছি আর কি। কারণ আব্বা, আমি আসলে এই ব্যাপারগুলো যেটা আপনাকে শুরুতেই বললাম আর কি, যে পড়াশোনার ব্যাপারে বা আহ, যে কোনো অ্যাচিভমেন্টের ব্যাপারে উনি এতটা মানে খুবই আহ, এগুলো সিরিয়াসলি উনি নিতেন আর কি। বা আমি যেটা বললাম যে আমাকে হয়তো আহ, অন্য কিছু কিনে দেওয়ার টাকা থাকুক না থাকুক, উনি ধার করে হলেও আমাকে শিক্ষা সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত জিনিস উনি লিখেন, যেভাবে ম্যানেজ করে দিচ্ছেন, ব্যাপারটা অনেকটা এরকম। আর এর বাইরেও যেটা বললাম যে যে কোনো উম, যে কোনো কাজের লাইসেন্স আর কি, আমি যদি আমার পড়াশোনা ঠিক রাখতাম তাহলে অন্য সব কাজেরই লাইসেন্স পেয়ে যেতাম, এমন একটা ব্যাপার। তো সেজন্য যে কোনো ইয়ে ব্যাপারে আব্বা, মানে আব্বার কথা আসলে খুবই মনে পড়ে। এছাড়াও ধরেন আরেকটা ব্যাপার আসলে, আহ আপনি নিজেই বললেন, আমি আসলে আমার আমার বাবা তো আমার কাছে তো সব দিক থেকে ভালো হবে। আমি আসলে খুব আরবার ধরেন খুব বেশি ভালো ভালো কথা বলতে চাই না, কারণ আসলে এটা কি বলা যায় ধরেন, এগুলো এক ধরনের আমার কাছে মনে হয় প্রয়োজন নেই আর কি। আমার আমার বাবা আমার কাছে ভালো, বা আর এলাকায় উনি মানুষের কাছে ভালো, এটা তো আমি জানি, আপনিও বললেন। এটাও আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। উনি বেঁচে থাকতে এবং উনি মারা যাওয়ার পরেও বলবো যে ধরেন, এটাও অনেকটা কি বলা যায়, ধরেন আমার যেহেতু আমার অল্প বয়সে বাবা মারা গেছে, আহ আমি তো পক্ষে যেতে পারতাম, তাই না? আমাদের সমাজে যেটা হয়, অনেকে তো গার্ডিয়ান এই তো যদি আর্লি মারা যায়, তার পক্ষে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, খুব স্বাভাবিক। বিশেষ করে বাবা। তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় কিন্তু এই যে আপনি যেটা বললেন যে আমার বাবার যে একটা মানে, উনি একজন ভালো মানুষ হিসেবে একটা ইমেজ ছিল মানুষের কাছে, একটা সর্বজন পরিচিতি বা একটা শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তিনি। এই কারণেও কিন্তু দেখা যাচ্ছে আমি ও, একটা বয়স থাকে না মানুষের, একটা বয়সে কিন্তু মানুষ যে কোনো কি বলা হয়, যে কাজগুলো নিষেধ আর কি, যে কাজগুলো ওগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। এটা এটা সবার জীবনে হয়, কথা কম বেশি আর কি, বা মাত্রা কিন্তু দেখা যায় হয়। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাকে নিবৃত করতো যে না, আমি যদি এখন এই কাজটা করি তাহলে মানুষ তো বলবে যে অমুকের ছেলে এই কাজটা করেছে। হ্যাঁ, তো এটা না আলটিমেটলি আমার বাবার বদনাম হবে। হ্যাঁ মানে, তো এইটা ওনার ওনার জিনিসটা আমি বলবো যে আমারও পরবর্তীতে নিজের জীবন গঠনে যথেষ্ট কাজ করেছে, যে ওনার যে ব্যক্তিত্ব। আর আপনি হয়তো জানেন, বা বাবাকে যারা চিনেন তারাও জানেন, উনি মানুষ হিসেবেও যথেষ্ট শুধু ও, আহ, ব্যক্তিত্বের ব্যাপারটা তো আছেই, সে মানে সেটা তো একটা কম্বিনেশন আসলে। উনি একই সাথে আমি বলবো খুবই অনেস্ট মানুষ ছিলেন এবং সাহসী হুম। মানুষও ছিলেন, এবং উনি মানুষকে আসলে ওন করতেন, ফিল করতেন। মানে এমন না যে একটা আছে না যে আমি আমার ভোটের প্রয়োজন, আমার প্রয়োজনের জন্য আমি মানুষকে এই করি, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে উনি আসলে মানুষকে অনুভব করতেন। আমরা দেখতাম যে উনি নিজের পরিবারের জন্য যতটুকু সময় দিতেন, আমার মনে হয় গ্রামের মানুষ বা এলাকার মানুষের জন্য আরো বেশি সময় দিতেন। ওনাকে আমরা বাসায় মানে দেখা যায় প্রতিদিন উনি কোনো না কোনো কাজে চলে যাচ্ছেন, হ্যাঁ, এলাকার মানুষের বিভিন্ন কাজে। এমন না যে সেটার সাথে ফাইন্যান্সিয়াল কোনো ইনভলভ আছে বা কিছু আছে, জাস্ট ওনার ওই কাইন্ড অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবং ওনাকে একই বিনিময়ে উনি মানুষের তো যথেষ্ট ভালোবাসা পেয়েছিলেন। আমি দেখেছি যে Right. আমাদের মানুষ ওনাকে কি পরিমাণ রেসপেক্ট না, করতেন আপনার বা আপনার আব্বা, আব্বা সবার কাছে শ্রদ্ধেয়। এবং আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে হয়তো 20-22 বছর আগে আপনার আব্বা মারা গেছে, কিন্তু
আমি ওনাকে সত্যি মানে এতটাই শ্রদ্ধা মানুষ করতো, ওনার ব্যক্তিত্বের কাছাকাছি যাওয়া কিন্তু খুব খুব ইয়ে ছিল। মানে কেউ অনেকে আমরা কিন্তু ভয়েও কিন্তু কাছে যেতাম না, মানে কিন্তু আমার মনে হতো আমার বড় ভাইয়ের সাথে ওনার সম্পর্ক খুব ভালো ছিল। মানে এরকম একটা ব্যক্তিত্বের মানুষ জি। ছিল। এবং গ্রামে থাকলেও গ্রাম শহর মিলিয়ে একটা মানুষ যে দুটো আরবান এবং ভিলেজের মধ্যে যে একটা মানে মেলবন্ধন সৃষ্টি করে, আপনার আব্বা কিন্তু শহরে গেলে একদম শহরের মতো, আবার গ্রামে আসলে গ্রামের মানুষের মতো, মানে আমার স্পষ্ট খেয়াল আছে এখন। তো আমি এখন যেটা আপনাকে জানতে চাই যে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি আপনি কেমন এনজয় করছেন বা আপনার কেমন লাগছে? এখন এটা আমাকে আসলে ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিতে হবে। আমি সিভিল সার্ভিস, ঠিক আছে। হ্যাঁ, বাট ওই যে আমি একটু আগে যে গ্রেটার গুডের একটা সংজ্ঞা দিলাম না, ব্যাপারটা এখানে ব্যাপারটা এরকম। আপনি যদি মনে হয় যে ভালো মন্দ সবকিছু মিলিয়ে কোন দিকের পাল্লা ভারী, সেটা অবশ্যই ভালো। আমি সত্যি কথাই বলবো যে হ্যাঁ, সব মিলিয়ে ভালোর পাল্লাটাই বেশি। আর আমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি তো আসলে যখন পড়াশোনা করি, ইভেন যখন পড়াশোনা করে আমি যখন পাশ করে বের হয়ে চাকরি বাজারেও ঢুকি, তো আমার কিন্তু কখনোই সরকারি চাকরি করা বা সরকারি বলতে বোঝাচ্ছে, আপনি বুঝতে পারছেন, সরকারি হোক বা সরকারি এজেন্সি হোক, এই ধরনের কাজ করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। আর আমি এমন একটা ডিপার্টমেন্ট থেকে পড়ে এসেছি যে যেখানে আসলে ইউনিভার্সিটি ফাইন্যান্স আর কি, যেটা আমার ডিপার্টমেন্ট, ওখানে আমাদের সময় যেটা দেখেছি যে টিচারদের বলেন বা এই ডিপার্টমেন্টের কালচার বলেন, এটা পুরোটা কর্পোরেট কালচার। এবং এখানে আপনাকে এন্টায়ার মোটিভেশন দেওয়া হয় কর্পোরেট, কর্পোরেট কালচার বা কর্পোরেট ক্যারিয়ারকে চিন্তা করে। আপনার সাথে কথা বলা হয় সবকিছু কর্পোরেট নিয়ে। সেখানে মানে সেখানে আপনার এমএনসি নিয়ে গল্প হয়, হ্যাঁ, ব্যাংক কর্পোরেট নিয়ে গল্প হয়, সেখানে ওয়াল স্ট্রিট নিয়ে গল্প হয়, হ্যাঁ, টিএসসি নিয়ে গল্প হয়। বাট টিচারদের এক্সাম্পল গুলো সব সেই কেন্দ্রিক, সবকিছুই পড়াশোনা গুলো সেই কেন্দ্রিক। তো সেরকম একটা জায়গা তখন, তখনও আমি বলবো যে সরকারি চাকরি এগুলো ওগুলো অন্য আলাপ চলে আসছে আর কি। তখনও কিন্তু আমাদের বাংলাদেশের এন্টায়ার জেনারেশনের কাছে, ইয়াং জেনারেশনের কাছে সরকারি চাকরি অতটা লুক্রেটিভ ছিল না। এগুলো সব সাইক্লিক্যাল আসলে, হ্যাঁ। তখন মনে হয় সাইকেলটা নিচের দিকে ছিল। তো 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 তখন সেরকম একটা সময় আমরা বেরোচ্ছি, বের হয়ে আমি বলবো যে আইডিএলসি কাজটা আমি যথেষ্ট পছন্দ করতাম, সত্যি কথা। আইডিএলসি ওয়াজ ওয়াজ এন এক্সেলেন্ট কোম্পানি, এবং আমার জব রোলটাও আমি পছন্দ করতাম, সবই সবই ঠিক ছিল। বাট কিছু বছর খানেক ওখানে চাকরি করার পরে আমি হঠাৎ আমার আস্তে আস্তে রিয়েলাইজেশন শুরু হলো যে আসলে আহ, আমি মনে হয় ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে ম্যাক্রো লেভেলে কিছু করতে চাই। মানে আমি, আপনি মনে হয় আপনি বুঝতে পারছেন তাই না, যে ম্যাক্রো আমি আমার একটা ডিসিশন, আমার একটা ইনপুট, সেটা যাতে ম্যাক্রো লেভেলে ইম্প্যাক্ট থাকে, এন্টায়ার ইকোনমির ইম্প্যাক্ট থাকে। সেটা তো সেটা আইডিএলসির জন্য যদি আমি করি বা যে কোনো ব্যাংকের জন্য করি, অন্য সেটারও ডেফিনেটলি ইম্প্যাক্ট আছে, কিন্তু সেটা আসলে মাইক্রো লেভেলে। বাট আলটিমেটলি আমি এখন বলবো যে আসলে যে জায়গায় যে থাকি না কেন, যে তার কাজটা প্রপারলি করাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাই সেটাই যথেষ্ট। কিন্তু তখনকার চিন্তাটা আমি বলছি আর কি। সেই সময় মনে হলো আমি একটু ম্যাক্রো লেভেলে, তো তখন আমি হঠাৎ করে আমার ডিসিশন চেঞ্জ করলাম যে না, আমি আসলে আর প্রাইভেটে কি করবো না, আমি তখন পাবলিক সেক্টরের জন্য ট্রাই করবো। মানে নিজে নিজে একটা এক ধরনের রিয়েলাইজেশন হয়। এবং রিয়েলাইজেশন হওয়ার পরে আসলে আমি প্রথম যে পরীক্ষাটা দিই সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই পরীক্ষাটা। এবং ওটাতে হয়ে যাওয়াতে আমি আসলে পার্সু করি নি। এট দ্য সেম টাইম তার মাসখানেক পরে আমার বিসিএস একটা একটা পিলি ছিল, সেখানেও আমার হয়েছিল, কিন্তু আমি আর সেখানে আসলে interview দিতে যাইনি। অনেস্টলি বলবো যে আমার আসলে সেক্টর চেঞ্জ করা, আই মিন পাবলিক প্রাইভেট থেকে পাবলিকে যাওয়া, পাবলিকে গিয়ে ম্যাক্রো লেভেলে কাজ করা। তো এটা ছিল আর কি এখানে আসার গল্পটা। এরপরে তো আসলে চলছে পরে। আপনি কি গ্রামে গ্রামে কি ফ্রিকুয়েন্টলি যান আপনার গ্রামের বাড়িতে, বা যেখানে আপনার শৈশব গ্রামে স্কুল? আসলে আমার ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা হয় না, যেহেতু এখন কেউ থাকেন না আমাদের আসলে গ্রাম। মা, বাবা তো বেঁচে নেই, আমার ভাই উনিও উম, সিলেট, সিলেট মানে হচ্ছে এখন মৌলভীবাজার, ওখানে আছেন চা বাগানে। তো আমার বোন বাইরে থাকেন, উনি অস্ট্রেলিয়াতে পিসিতে, ওখানে আচ্ছা, ফ্যামিলি সহ হীরক সেটেল। জয়ন্তী উৎসবে আপনার বক্তৃতাটা আমার খুব ভালো লেগেছে। আপনি ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে। তো হীরক জয়ন্তী উৎসব আমরা করেছি আপনার স্কুলের, এবং এই হীরক জয়ন্তীতে খুব খারাপ ভালো দুটোই ছিল। আমরা তো আমরা মানুষ, আমরা আর আমরা কোনো প্রফেশনাল অর্গানাইজার না, আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে।
তো আপনারা যারা হীরক জয়ন্তীতে অনেকেই ছিলেন, প্রায় 2,500-3,000 সাবেক ছাত্র ছিল, হীরক জয়ন্তী সম্পর্কে আপনার যদি সংক্ষেপে একটু মূল্যায়নটা করেন, মানে হীরক জয়ন্তী উৎসবটা কেমন লেগেছে আপনার? আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে এটা আমার হীরক জয়ন্তী অনুষ্ঠানটা আমার এটা ইট ওয়াজ বেটার দ্যান মাই এক্সপেকটেশন। এখন এটা আমার, এখন অন্য অনেকে অনেক কিছু ভাবতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে এটা আমার বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। কারণ হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, এটা প্রফেশনাল, এটা প্রথমত হচ্ছে এটা প্রথম এই ধরনের অনুষ্ঠান আমাদের স্কুলে প্রথম হয়েছে। এবং মানে এই স্কেলে প্রথম হয়েছে। এর বাইরে হচ্ছে যে অর্গানাইজারের যে ব্যাপারটা বললেন, সব আমাদের সাবেক স্টুডেন্টরা মিলে আমরা অর্গানাইজ করেছিলাম। হ্যাঁ, আপনি অবশ্যই লিড রোলে ছিলেন। হ্যাঁ, তো সবকিছুই ঠিক ছিল, কিছু খুঁটিনাটি সমস্যা হয়েছে। এখন এই ধরনের সমস্যা তো হবেই, এই ধরনের সমস্যা। আপনি পারফেক্ট বলে পৃথিবীতে তো আসলে কিছু হয় না। পারফেক্ট বলে যেহেতু পৃথিবীতে জি কিছু জি। হয় না, সেহেতু ধরেন ওই যে যতটুকু ও আপনার বিচ্যুতি গুলো বলবো, ওগুলো আসলে বিচ্যুতি, ওগুলো ওগুলো গ্রস কিছু না। মানে ওগুলো আসলে হবেই, যে কোনো প্রোগ্রামই করলে আপনি ওখানে না হলে অন্যখানে হবে, কোনো না কোনো ডিপার্টমেন্টে একটু না একটু এদিক সেদিক হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার দৃষ্টিকোণ থেকে প্রোগ্রামটা অবশ্যই সফল হয়েছে। আর আরো কিছু জায়গা হচ্ছে কি, সেগুলো বিচ্যুতি না, সেটা হচ্ছে যে অনেকের অপিনিয়ন হচ্ছে আরো বেটার হতে পারতো। হ্যাঁ, তো আরো বেটার হতে পারতো, এটা তো প্রথমবার আমাদের, তো এটা অনুষ্ঠানটা শুরু করার প্রয়োজন ছিল, অনুষ্ঠানটা সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করার প্রয়োজন ছিল, সেটা হয়েছে। আর এখন এই জায়গাগুলোতে আমাদের আরো বেটার করার সুযোগ আছে। আমরা ইন ফিউচার যখন সেখানে আরো এরকম অনুষ্ঠান করবো, ওগুলো আমরা ইনশাল্লাহ ফিল আপ করতে পারবো। তো এটা হচ্ছে আমার সামগ্রিক ভাবে সংক্ষেপে আর কি জি মূল্যায়নটা। জি। না, চমৎকার। আর এবার আরেকটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে যে আপনার এই দীর্ঘ পথ যাত্রায়, মানে একদম শৈশব থেকে আজকে পর্যন্ত সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা আপনি যদি বলেন, যে যেটা আপনি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, বা আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা যেটা যেটা আসলে হ্যাঁ, জি বলছি এই যে একটা, তাহলে একটু লম্বা লম্বা মানে একটু একটু বলেছি একটা না, আমি একটু জিনিসটা আমি জানি রেলিভেন্ট কিনা, যেহেতু গল্প করার জন্য বা এই ধরনের কথাই আমরা এই করার জন্য বলছিলাম আর কি, যে বলেন। আপনি প্রথমে যেমন বলেছিলেন আর কি, যে আমরা একটু প্রশ্নে কি বলা যায়, আমরা একটু ঘরোয়া মেজাজে নিজেদের আলাপ গুলাই করবো বা কোনো গল্প নিজেদের। তো চ্যালেঞ্জের কথা যেটা বলছেন আর কি, এখন আসলে আহ, প্রত্যেকের জীবনটাই তো আসলে ইউনিক, তাই না? প্রত্যেকের চ্যালেঞ্জও কিন্তু আলাদা। হয়তো আমি হয়তো ভাবছি যে ধরেন রফিক ভাই আপনার যে জিনিসটা প্রিভিলেজ আপনি, কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনার আরেকটা জায়গায় যে প্রবলেমটা সেটা আমি দেখি না। সেম ব্যাপারটা আমার, মানে প্রত্যেকের সমস্যা আসলে ইউনিক। আমি শুরুতে একটা কথা বলেছিলাম আপনাকে যে আমার একটা ফ্রেন্ড যেমন দোকান থেকে আসে আর আমি বাসা থেকে পড়াশোনা করে আসি, দুইজনের হয়তো এটা এক না। হ্যাঁ, দুইজনের ক্ষেত্রে বাস্তবতা এক না, কিন্তু এইটাও আবার ঠিক যে আপনার আহ আমি যখন বিশেষ করে ভার্সিটিতে আসি, তখন আমি দেখি যে এখানে আহ, আমরা আমি যাদের সাথে কম্পিট করে এসেছি, বা আমরা যারা সেই ক্লাসে ছিলাম, আমরা যারা সহপাঠী, সেখানে সব সব স্তরের লোকই আছে। সমাজে উচ্চবিত্ত থেকে একেবারে আপনি যেটা বললাম যে কৃষক ঘরের ছেলে থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে আপনি শহর, ফ্রম এভরিওয়্যার। তো এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকেরই স্ট্রাগলের গল্প আলাদা আলাদা আছে। এখন বাট যারা ওই স্ট্রাগল ওভারকাম করে এসছেন, তাদের লাইফ আসলে প্রায়োরিটি ডিফারেন্ট ছিল। আমরা একটা কথা বললাম মাঝে মাঝে যে সময় নেই, আমার আসলে এই কেসে সময় নেই। তো সময় নেই কথাটা হচ্ছে পৃথিবীর আমার মনে হয় সবচেয়ে সুগার কোটেড একটা অ্যান্সার আর কি। যা আসলে আমি যখন আপনাকে বলবো সময় নেই, সেটা মানে হচ্ছে আসলে আপনি এই মুহূর্তে আমার প্রায়োরিটিতে নেই। হ্যাঁ, তো এটা ব্যাপারটা হচ্ছে আহ, ঠিক ব্যাপারটা ওইরকম, যে শিক্ষা ব্যাপারটা বা আমি যেটা বললাম যারা সাকসেসফুল হয়েছেন, যারা বা পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম যে যারা একেবারেই প্রান্তিক লেভেল থেকে এসছেন, হ্যাঁ, তো ওনাদের লাইফে আসলে প্রায়োরিটিটা ডিফারেন্ট ছিল আর কি। আর আরেকজনের কাছ থেকে ওনার প্রায়োরিটিটা ডিফারেন্ট ছিল। এখন একেবারেই মার্জিনাল যাদের ধরেন একেবারে বেসিক, হ্যাঁ, আপনি মাথা গোঁজার ঠাই বা বেসিক ফুডটাও ম্যানেজ করতে পারেন না, তাদের তাদের ছাড়া বাকি সবার ক্ষেত্রে আমি বলবো
আসলে লাইফের প্রায়োরিটিটাই আপনাকে আপনার ঠিক করে দেয়, আপনার ডেস্টিনেশনটা অনেকটা ঠিক করে দেয় আর কি। আর আল্লাহর কাছে তো সবকিছুই থাকে, ধন্য হিসাব এটা তার আপনার হাত নেই, কিছু করেন নাই। এখন আমি যেটা বলছি, এরপরে যখন নিজের যেটা কথা বলছিলাম যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, মানে টেস্ট হয়ে গেছে বাইরে গেছে, তখন কিন্তু আমার বাবার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। তো তারপরে ঢাকায় এসে যখন টেস্ট করানো হয় তখন ওনার ক্যান্সার ধরা পড়ে। তো সেই সময়টা আমার জন্য আসলে একেবারে আমার লাইফে মনে হয় আমি আহ, সবচেয়ে শকিং যে মুহূর্তগুলো, সেটা ছিল একটা, যখন জানতে পারি যে ক্যান্সার ধরা পড়ে এবং মানে এটা একেবারে 11th আওয়ারে ধরা পড়ে, যখন আসলে খুব বেশি ট্রিটমেন্টের সুযোগ নেই। তো তখন আমার কয়েক আর কিছুদিন পরেই, লাইক 1.5 মাস পরেই পরীক্ষা, SSC পরীক্ষা। বাট তখন আসলে আর কি ওই সময় যেটা হয় যে আসলে সেই বয়সে এই ওই আমি হয়তো আমার কাছে মনে হচ্ছে আর কি, ওই ইমোশনটা নেওয়ার মতো যথেষ্ট ক্যাপাসিটি আমার ছিল কিনা আমি জানি না, বাট আমি খুবই ইমোশনাল হয়ে যাই। কিন্তু এখন তারপর তো কিছু করার নেই, কিন্তু ওই যে বললাম যে এখন যত কিছু হোক পড়াশোনাটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করা হতো আমাদের বাসায়। তো সেই জন্য যেটা হলো যে আমার পরীক্ষার ঠিক আগে আগে, আমার 14 দিন আগে আনুমানিক, যখন আব্বার ট্রিটমেন্টের জন্য আমি ছাড়া সবাই ঢাকা চলে আসে। আমি ফেনীতে থাকি, আমার চাচার বাসায়, ছোট চাচার বাসায়, সাজু চাচা যিনি। তো ওনার ওখানে থেকে ডিসিশন হয় যে আমি, আমাদের কেন্দ্র তো ফুলগাজীতে ছিল, ওখানে থেকেই প্রতিদিন সকালে ফুলগাজী গিয়ে পরীক্ষা দিব। তো এইভাবে চলছিল, তো মানসিক অবস্থা যাই হোক একটু এক চলছিল। বাট আমার জাস্ট এসএসসি পরীক্ষা শুধু জাস্ট 2 দিন আগে আমার ধরেন জ্বর 104 ডিগ্রি বা আরো বেশি জ্বর, অনেক বেশি জ্বর। হ্যাঁ, এটা কমছিল না। প্রথম পরীক্ষাও আমি এরকম এত জ্বর নিয়ে দিলাম যে কোনো রকম আমি জাস্ট মাথা তুলতে পারছি না। হ্যাঁ, একে তো মানসিক অবস্থা, তার উপরে এরকম। তো পরে আমার টেস্ট টেস্ট করে দেখা গেলো আমার ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া, আমি জানি না কার যাদের ম্যালেরিয়া এক্সপিরিয়েন্স আছে তারা জানেন এটা কতটা উইক করে দেয় বা এটা কতটা ইয়ে। হ্যাঁ, ম্যালেরিয়া একটা জ্বরের প্যাটার্নটা হচ্ছে একেবারে টাইমলি আসে। হ্যাঁ, আমার একেবারে টাইমটাও ছিল প্রতিদিন 10টা সাড়ে 10টার দিকে আসতো পরীক্ষার সময়। হ্যালো, যে বলেন, ভাই ভাই শুনতে পাচ্ছেন? আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি, তো শুনতে তো পাচ্ছি। এইরকম একটা ফিজিক্যাল কন্ডিশন, তখন আমি পরীক্ষা কন্টিনিউ করবো কিনা এটা একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় আর কি। যে আমার রিলেটিভরা বা ইভেন আমার যারা, হ্যাঁ, বাবার কথা শোনানো হয়নি, but বাকিরা মা বা অন্য যারা ছিলেন, যে আমার পরীক্ষা কন্টিনিউ করতে হবে। কিন্তু আমার মাথায় তখন একটা জিনিস আছে যে না, আমি যদি এখন পরীক্ষা ডিসকন্টিনিউ করি, সেটা জানলে বাবার মানে বারো বেশি কষ্ট পারে। তো আমার যত কষ্ট হোক আমি কন্টিনিউ করবো, হোয়াট এভার হ্যাপেন্স। এখন এইভাবে ধরেন পরীক্ষা তো আমি দিতে, এবং এর মধ্যে দেখা যায় যে আমার ম্যাথমেটিক্স পরীক্ষার দিন সম্ভবত আমি শুধুমাত্র 1.5 ঘন্টা পরীক্ষা দিতে পারি, কারণ এরপরে আমার শরীর যত বেশি খারাপ হয়ে যায় আমি আসলে এক্সাম হলে থাকতে পারি না, বমি টমি মানে যা হোয়াট এভার, বুঝছেনই। খুব খারাপ অবস্থা। তো এরকম একটা অবস্থা, আমি জানতাম না আমি পাশ করবো কিনা। কারণ কি দিয়েছি তাও ভালো করে মাথায় মনে ছিল না, এমন একটা অবস্থা। তো এইভাবে করে আমি কিন্তু পরীক্ষাটা শেষ করি। ম্যালেরিয়াটাও তো কিছুদিন থাকে, কাজ করে। তো করার পরে তো আমি কিন্তু আসলেই কনফিউজ ছিলাম যে আমার ফাইনালি কি আমি পাশ করবো কিনা, কোনো না কোনো জায়গায় তো হয়ে যেতেই পারে। হ্যাঁ, কারণ যেহেতু আমি বেশি সিট ছিলাম। তো বাট ফাইনালি আমি আসলে পাশ করে যাই। তো পাশ করে যাই, বাট রেজাল্টটা আসলে খুব বেশি ভালো, খুব বেশি ভালো না, ভালো মিডিওক্যার টাইপ রেজাল্ট। এখন আমার যেটা ছিল যে সায়েন্স নিয়েছিলাম, সায়েন্স নিয়ে পড়বো বলেই এক ধরনের ইচ্ছা তো মানুষের থাকে। তো এখন সেই ইচ্ছাটা, তখন দেখলাম যে এখানে একটা আমার একটা নিজের কিন্তু ক্রুশাল ডিসিশন মেকিং পয়েন্ট চলে আসছে লাইফে, যে আমি এখন কি করবো, আমি কি সায়েন্স কন্টিনিউ করবো বা আমি গ্রুপ চেঞ্জ করবো। কারণ হচ্ছে যে আমি যদি সায়েন্সে পড়তে চাই, আমার যে জায়গাগুলো আমার ডিজায়ার জায়গা, সেই জায়গাগুলোতে তো আমার এই রেজাল্ট ঝামেলা করবে। হ্যাঁ, তখন আমি কিন্তু নিজে নিজে ডিসিশন নিয়ে যে না, আমি গ্রুপ চেঞ্জ করবো। এটা এন্টায়ারলি মানে আমার নিজের ডিসিশন। পরবর্তী আমি গ্রুপ চেঞ্জ করে এই এই আমাদের চৌধুরী কলেজে ভর্তি। এবং সেখানে যেটা হয় যে আমার কিন্তু শুরু থেকেই মাথায় থাকে যে আমাকে রিকভার করতে হবে, আমার যে ক্ষতিটা হয়ে গেছে এটা আমাকে এই রেজাল্ট দিয়ে রিকভার করতে হবে। এটা আমার শুরু থেকে এক ধরনের সংকল্প ছিল, এবং ফাইনালি আমি সেটা
করতে পেরেছি, বা আমি মনে করি আমি, আপনি হয়তো শুরুতে তো বলেছিলেন যে আমি সেই সময় 2004-এ পুরো ফেনী জেলায় একমাত্র GPA 5 পাওয়া ছিলাম বিজনেস স্টাডিজ থেকে। তো এইটা করার করার পরেই তো আমি ইউনিভার্সিটির জন্য কোচিং করতে চলে আসি, পরীক্ষা দিয়ে আর কি, HSC দিয়ে, তখন তো রেজাল্ট হয়নি। এখানে এসে আমি এখানে দেখলাম যে এখানে তো আসলে সব ভালো ভালো ইনস্টিটিউশনের স্টুডেন্টরা আছে, প্রত্যেকেই আসলে অনেক ভালো। এদের সাথে আমাকে কম্পিট করে ইউনিভার্সিটিতে ইয়ে করতে হবে। তো এবং দেখলাম যে সব মূল যে জায়গাটা আমি শুরুতে বুঝলাম যে ওদের প্রত্যেকের কিন্তু এসএসসি রেজাল্টটা অনেক ভালো। আর ইউনিভার্সিটিতে আপনি জানেন যে এসএসসি রেজাল্টের উপর 40% ওয়েট থাকে, 60% ওয়েট হচ্ছে এসএসসি এইচএসসি মিলে, 40% ওয়েট, 60% ওয়েট হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তো আমাকে পুরোটা কাভার করতে হবে এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে। এই যে আমার এসএসসি তে ওদের সাথে একটা গ্যাপ, আর এখানে 1 নম্বরের গ্যাপে কিন্তু অনেক স্টুডেন্ট পিছিয়ে যায়। তো দেখা গেলো 1 নম্বরের জন্য 100-200 জন পিছিয়ে যায়, মানে অ্যাডমিশন টেস্টে আসে না। এইটা শুরুতেই আমার মাথা ছিল যে আমাকে অ্যাডমিশন টেস্টে খুব ভালো করতে হবে। তো মাসখানেক আমি করলাম ভালো, বেশ ভালো। তো আমি এবার তখন সেই বয়সে স্ট্রিট ফুড খেতাম প্রচুর। কোনো এক স্ট্রিট ফুডে আমার ঝামেলা হয়ে গেল, আমি তখন জন্ডিসে পড়ে গেলাম জাস্ট 1 মাস পরে। জন্ডিস মানে সিভিয়ার জন্ডিস। তো সেই অবস্থায় তো কন্টিনিউ করা সম্ভব না, আমি আবার ফেনী চলে মানে বাড়ি চলে আসলাম আম্মার কাছে, এবং প্রায় 1.5 মাস বাড়িতে ছিলাম। আপনার জন্ডিসটা হচ্ছে কেমন আপনারা হয়তো জানেন, যদি যাদের কারো হয়ে থাকে আর কি, যে সেটা খুবই এমনই অবস্থা আসলে, বা খুব নর্মাল লাইফ লিড করে কঠিন হয়ে যায় আর কি, মাথা তোলাই বিছানা থেকে। তো এরকম একটা অবস্থা, কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরতো যে কবে আমি সুস্থ হবো, আমাকে আমাকে ওই নাম্বার তুলতে হবে ওইখানে, তাইলে আমার তো কাভার হবে না। তা আম্মা আমার এটা আবার আম্মা বুঝতে পারছেন, উনি আবার আমার সান্ত্বনা দিচ্ছেন যে তোমার সমস্যা নাই, তো তুমি যেখান থেকেই থাকো আলটিমেটলি ভালো করলেই হলো। ইউনিভার্সিটি ইউনিভার্সিটির কথা নাই, অন্য পাবলিকে, অন্য পাবলিকে না হলে আরো অন্য কোথাও পড়বা, মানে লাইফকে আসলে, এটা আমি এখনো বুঝি না, লাইফকে আসলে এত ন্যারোলি ডিফাইন, হ্যাঁ ন্যারোলি ডিফাইন করার কিছু নেই। কিন্তু তারপর ওইটা একটা বয়সের সমস্যা, বা আহ কি বলা যায়, এক ধরনের সংকল্প থেকে হঠাৎ করে যখন এই ধরনের, তো এই শখ আসে। তো এরপর যখন 1.5 মাস শেষ হলো, ইমিডিয়েটলি আমি আবার ঢাকা আসলাম মোটামুটি সুস্থ হওয়ার পরে। এসেই 14 দিন পরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, এবং 1 মাস পরে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট পরীক্ষা। তো তখন আমি আসলে যেটা করলাম যে একটা মিনিট আসলে সত্যি কথা আমি নষ্ট করিনি আর কি, আমি চেষ্টা করেছি যে জেগে থাকা অবস্থায় যতক্ষণ পারা যায় আমাকে কাভার করতে হবে। এইটাও আমি ফাইনালি, আহ আমি আসলে জাহাঙ্গীরনগরও যে কয়টা জায়গায় দিয়েছিলাম, ইকোনমিক্স, আরবান প্ল্যানিং, সব জায়গায়, আইবিএ তে, ওখানে সব জায়গায় হয়েছিল। এবং ঢাকা ইউনিভার্সিটিতেও যেটা হয়েছে, আমি উম, আমার পছন্দের সাবজেক্ট যেটা ছিল তখনকার সময়ে, সবচেয়ে চোজেন সাবজেক্ট যেটা ছিল আসলে বেশিরভাগ, মানে টপারদের ফাইন্যান্স ছিল, সেটা আমারও ছিল, সেটাও পেয়েছিলাম। কিন্তু আমার সিরিয়াল 100-100 পেছনে ছিল। কিন্তু শুধু অ্যাডমিশন টেস্টে যে নাম্বারটা, সেটাতে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। এবং এইটাই কিন্তু আমার পুরো, ওই যে যেটা বললাম যে আপনার আমার এসএসসির যে ল্যাকিংটা, পুরোটাকে কাভার করে এনেছে। এখন এই 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 ব্যাপারটা হচ্ছে যেটা আপনাকে বললাম যে আমার চ্যালেঞ্জের কথা আপনি বললেন না, মানে এগুলো আমার মনে হয় লাইফে বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জ রাইট। হিসেবে আমি এগুলোকে দেখি। এবং ডিসিশন মেকিং, আমার কাছে মনে হয় ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট লাইফে। আপনাকে ডিসিশন মেকিং বিভিন্ন পর্যায়ে যখন আসবে, আপনাকে ডিসিশন মেক করতে হবে প্রুডেন্টলি, এবং আপনাকে বাদ দেয়া, কোনটা বাদ দিবেন কোনটা নিবেন, প্ল্যান এ ফেলে প্ল্যান বি, আপনি কিন্তু এই আসলে। আপনার ব্যাচের অনেকের কিন্তু ইন্সপিরেশন। আমি 2002 ব্যাচের যার সাথে কথা বলি, এবং হীরক জয়ন্তীতে আমার একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়েছে যে যার সাথে 2002 এর কথা বলি বলে আরাফাত যা বলে তাই। এই যে মানে এটা অলসো মানে সাইন অফ ইওর লিডারশিপ কোয়ালিটি। আপনি আপনার আপনার ব্যাচের সবার কাছে আপনি প্রিয় থাকা, ভালো থাকা, এটা কিন্তু চারটিখানি কথা না। মনে করেন যে এই ব্যাচের মধ্যে অনেক উপদল দল থাকে, কিন্তু আপনি কিন্তু মানে হ্যাঁ, ওয়াইডলি অ্যাকসেপ্টেড, মানে নট অনলি ইয়োর মানে ব্যাচ, মানে এলাকায় বা ফেরি ফেরিতে আপনার যেসব ব্যাচগুলো আছে সবাই কিন্তু আপনার খুব, এটাও কিন্তু আপনার একটা ভালো লিডারশিপ কোয়ালিটি, মানে আই ডিসকভার্ড ডিউরিং হীরক জয়ন্তী উৎসবে। তো আমি এখন হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি প্রথম যে ক্লাস 6-এ ভর্তি হয়েছেন, একদম প্রথম যে হাই স্কুলে গেলেন, জি, মানে সেই দিনটার জি। কথা কি আপনার মনে আছে, বা কিভাবে আপনি কি করলেন না করলেন, নতুন হাই স্কুলে যাওয়া, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে মানে পদার্পণ,
তখনকার থ্রিল বা এরকম কিছু কি আপনার মনে পড়ে? না আমি, হ্যাঁ, আমি আসলে ক্লাস সিক্সে প্রথম ভর্তি হয়েছিলাম ফেনী পাইলট হাই স্কুল, আপনাকে মানে বলেছিলাম। আহ, তো সেইখানে সেই দিনটার কথা আমার একেবারে স্পেসিফিক আসলে দিন হিসেবে মনে নেই, সত্যি কথাই বলছেন, যে একেবারে দিন হিসেবে মনে নেই। বাট ওই সময়টা মনে আছে, তবে স্পেশাল আসলে আমি সত্যি কথা বলবো, স্পেশাল খুব বেশি কিছু আমার মনে নেই। আমাদের ধর্মপুর স্টেটে যখন আমি ক্লাস শুরু করি, সেখানে মোটামুটি ক্লাস 7 থেকে আমি ইরেগুলারলি ক্লাস শুরু করি আর কি। তখন আমি দুই স্কুলেই মেনটেন করছিলাম। তো সেইখানে তো আব্বা তখন সভাপতি ছিলেন স্কুলে, তো উনি নিয়ে প্রথম যেদিন ক্লাসে নিয়ে গেলেন, এবং স্যার, করিম স্যার ছিলেন তখন, স্যারকে বললেন যে ও এখান থেকে এখানেও ক্লাস করবে। তো স্যার মানে এভরিওয়ান ওয়েলকাম নিয়ে আসলে, এটা তো ঠিক। আমি যেটা বলছিলাম যে আমার এই ব্যাপারটাও খুব ইয়ে আর কি, যে আমার টিচাররা, মানে যিনি আমাকে পড়িয়েছেন, যিনি আমাকে পড়াননি, আমার শিখতে দেবেন না, ওনার সবার কাছ থেকে আমি আসলে যথেষ্ট স্নেহ পেয়েছি আর কি। এবং ইভেন কলেজের কথা আমি বলবো, যে কলেজেও আমি যখন স্কুল প্রসঙ্গে কলেজে গেলাম, কারণ কলেজের ব্যাপারটা এই জন্যই বলবো, যে কলেজেও ধরেন আমি হয়তো বিজনেস স্টাডিজে পড়েছি, কিন্তু প্রত্যেকটা সায়েন্সের টিচার, প্রত্যেকটা আর্টসের টিচার, প্রত্যেকে আমাকে অনেক অনেক বেশি মানে স্নেহ যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, বা খোঁজ খবর নেওয়া, যোগাযোগ রাখা, বা এই যে ব্যাপারগুলো আর কি, তো এক ধরনের বন্ডিং তৈরি করে। স্কুলের ধর্মপুরে সাথে তো কিভাবে আমার আসলেন? বন্ডিং। মানে ধর্মপুর স্কুলে কিভাবে আসলেন, পাইলট হাই স্কুল থেকে ধর্মপুরে আবার? এটা ওই যে আমি তখনই বললাম যে আমার তো ওই যে তখন আগের সেশনটাতে বলেছিলাম আর কি, যে আমার বাবা যখন ওনার তো বদলির চাকরি ছিল। তো আমরা যখন প্রথম ফেনীতে চলে আসি, তো তখন বাবা চাকরি ছেড়ে দেন, সেটা আমি অন্য গল্প, সেটা বলবো না এখন, না বলি পারিবারিক গল্প। সেটা হচ্ছে বা উনি চাকরিটা আসলে স্বেচ্ছায় ছেড়ে দেন আর কি। তো ছেড়ে দিয়ে যখন আসেন, তো তখন আমরা প্রথমে ভর্তি হই, আমি আর আমার ভাইয়া দুজনে, আমরা যে এডমিশন টেস্ট দিয়ে কুমিল্লা ইসলামী পাবলিক স্কুল এন্ড কলেজ, হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, ম্যানেজ বাই বাংলাদেশ আর্মি আর কি। তো কুমিল্লা ক্যান্টনমেন্টের আর্মিরা মানে ক্যান্টনমেন্টই ম্যানেজ করে। তো ওইখানেই ছিলাম, দুই ভাই হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে থাকা আসলে খুব ভালো, সবাই ভালো আমি বলবো, কিন্তু তারপরেও আসলে ওই বয়সটা আর কি, ক্লাস 4, তো আমার মনে হয় খুব আর্লি এজ হয়ে যায় আর কি। মানুষ তো ক্যাডেটেও ধরেন ক্লাস 7-এ যায়। তো ক্লাস 4 থেকে পড়তে গিয়ে আমার যেটা হয়েছে, আমি আসলে উম, ওখানে পুরোপুরি অ্যাডজাস্ট হতে পারছিলাম না। মানে যেটা হচ্ছে যে সবই ঠিক আছে, কিন্তু ওই বয়সে আসলে বাবা মাকে ছাড়া থাকার যে একটা ব্যাপার। তো ফাইনালি আমার যখন অতিরিক্ত কান্নাকাটি বলবো, যে এই ধরনের ব্যাপার স্যাপারে অতিষ্ঠ হয়ে অথবা ইমোশনাল হয়ে, আমার বাবা মা ঠিক করেন যে ঠিক আছে আমাকে তখন নিয়ে আসবে। তো ক্লাস 6-এ যখন আমাকে নিয়ে আসা হয় ফেনীতে, তো তখন ফেনী পাইলট হাই স্কুলে আমাকে ভর্তি করানো হয়। তো সেখানে ছিলাম ফেনীতে। এবং সেই সময়টা যেটা বললাম, যে সেই সময়টা জনাল হাজারীর সময় ছিল, ফেনীর অবস্থা অনেক একটু পলিটিক্যাল অবস্থা একটু উত্তপ্ত ছিল, এবং ওই যে স্টিয়ারিং বাহিনী টাহিনী এইসব ব্যাপার স্যাপার ছিল। যারা ফেনীর আগের, তারা সবাই এগুলো জানেন, আসলে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড কিছু কথা না, এগুলো সত্যি কথা। হাজারীর সময় ব্যাপারটা কেমন ছিল, অন্তত বাবা মারা শান্তিতে ছিলেন না, ভয় ছিল ইয়াং ছেলে মেয়েদের ব্যাপারে, বা স্কুল গোয়িং কলেজ গোয়িং ছেলে মেয়েদের ব্যাপারে। তো এইসব ক্ষেত্রে তখন আহ, ফেনীতে, তো আমি তখন যেতাম, আমি পাইলটে ক্লাস করতাম, পরীক্ষা দিতাম। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমি বেসিক্যালি আমাদের ধর্মপুর স্কুলে পরীক্ষা দিতাম। আসলে দুই জায়গাতে আমি পরীক্ষা দিতাম। এটা কিভাবে যেন আমি এখন বুঝি না, এটা আসলে কোইন্সিডেন্ট করতো না। মানে এখানে সকালে পরীক্ষা হতো, ওখানে বিকেলে হতো, বা একই দিন দেখা গেলো দুই জায়গায় পরীক্ষা হচ্ছে না। তো এইভাবে আমি দুই জায়গাতে কন্টিনিউ করতাম। 6-এ 7-এও সেম মডেল চলছিল, কিন্তু 7-এর সময় আসলে যে কোনো একদিন ফেরিতে অনেক বেশি গন্ডগোল হয়। তখন আসলে আমার বাবা ডিসাইড করেন যে না, তখন আমার দাদি বেঁচে ছিলেন। দাদি দাদির উপর হচ্ছে না, কোনো দরকার নাই, ও ইয়েরা পড়ছে এখানে, কি বলা যায়, মানে আমার ফুপুরা বাপ্তা যারা মানে স্কুলে আপনি আমাদের তাহলে ক্লাস স্কুলের, সেভেনে ধর্মপুরে চলে আসছেন? 7-এ? হ্যাঁ, মানে 7 থেকে আমি ক্লাস করা শুরু করি। মানে 6-এ আমি আসলে একদম ক্লাস করিনি তা না, বুঝছেনই আপনি ব্যাপারটা, যে বুঝতে পেরেছি, মাঝে মধ্যে বুঝতে গেছি পেরেছি। এরকম একটা ব্যাপার। আই 7 আন্ডারস্ট্যান্ড। থেকে আমি মোটামুটি এবার এবার 7-এ। একটু ভেরি ভেরি পার্সোনাল কথায় চলে যাই। ওই যে ভাবির সাথে আপনার প্রথম দেখা হলো কখন? মানে ভাবি, এই আপনি কখন দেখেছেন আর কি ভাবিকে? না, ওইটা আসলে আমার পুরোপুরি সেটেল ম্যারেজ বলতে যা বোঝায় আর কি। ও আসলে বেসিক্যালি আমার আমার খালাতো ভাইয়ের ওয়াইফ, ওই ভাবির আত্মীয় আর কি। আমার ওই ওই ভাবির আত্মীয়, ওই সূত্রে আসলে পারিবারিক।
ব্যাপারটা পুরোপুরি মানে আপনার পারিবারিক তালতো বোন, এবং আপনার তালতো বোন। ওই সেটা যাই বলেন আর কি এখন। বাট আগে পরিচয় ছিল না, বিয়ের উপলক্ষেই হচ্ছে গিয়ে প্রথম ওই দেখা 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 হয়, যেভাবে হয় আর কি, রেস্টুরেন্টে দেখা হয়। হ্যাঁ, তো এরপরে কথা আগায় এইভাবে আর কি। তখন না, এটা সিনেটিক্যালি কি বেশি মানে বার্ডেন প্রথম যখন রেস্টুরেন্টে হতো। কথা হয়েছিল, এটা কি ভাবি আগে কথা বলেছিল না কি আপনি আগে কথা বলেছিলেন, আপনি কি মনে না পড়ে? না আমি আমি একটু শুনতে চাই আর কি। না না, সেক্ষেত্রে আসলে আমি বলছি আগে আসলে। আমি মানে আমি বলেছি, যাই হোক আর কি। না, এমনি কোথায় কোথায় দেখা হয়েছিল, কোন হোটেল, এগুলো কি আপনার মনে আছে? রেস্টুরেন্ট আমাদের তো হ্যাঁ ধানমন্ডিতেই, আপনার ওই ধানমন্ডি রবীন্দ্র সরোবরের কাছে একটা ডিসেন্ট ছিল, আচ্ছা, ডিসেন্ট পেস্ট্রি শপ। ওটা অবশ্য এখন নাই। ফাইন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আরাফাত ভাই?